বিভিন্ন রোমাঞ্চকর ভৌতিক, পৌরাণিক, রোম্যান্টিক ও দুঃসাহসিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফিকশন হান্টকে। শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যর কাহিনী অন্তঃসলীলা। প্রেম এমনই এক বস্তু যা সর্বকাল ধরে মানুষের মনে আগুন জ্বালিয়ে এসেছে। কখনো সে আগুন মধুর হয়ে উঠেছে, আবার কখনো অত্যাধিক ভয়াবহ। আর এই ভয়াবহ আগুনই সৃষ্টি করে দানবীয় শয়তান। শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যর কাহিনী অন্তঃসলীলা। বাড়িটা খুব কম দামেই পেয়ে গেলাম। অবচেতনে কথাটা মনে এলো অর্ণবের। অর্ণব একজন কম্পাউন্ডারের ভূমিকায় কর্মরত আজ প্রায় 7 বছর। কাজের সূত্রে তার বদলি প্রায় লেগেই থাকে। এবারে তাকে পাঠানো হয়েছে আসামের মায়াং জেলায়। এখানকার একটি গ্রামীণ হোমিওপ্যাথি হাসপাতালে থেকে তাকে আগামী 3 বছর কাজ করতে হবে। এখানে আসার জন্য সে যে খুব একটা আশা প্রকাশ করেছিল এমনটা নয়, তবে চাকরির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে সে বাধ্য হয়েছে। তাই সস্ত্রীক এখানে আসতে হয়েছে। এক অসমীয়া ভদ্রলোকের কাছেই বাড়িটির খোঁজ পেল সে। দীর্ঘ সময় এখানে থাকতে হবে বলেই একটা বড় বাড়ির সন্ধান করছিল ওরা। কথায় কথায় অর্ণব ওই অসমীয়া ভদ্রলোকের কাছে 2 কথা জিজ্ঞাসা করেছিল তাদের অঞ্চলটি সম্পর্কে। এমনিতে আসাম সম্পর্কে যে তার জানার আগ্রহ প্রবল ছিল এমনটা নয়, তবে এখানে আসার পর থেকেই প্রকৃতি যেন গোপনে তাকে ইশারায় কিছু বলতে চাইছিল। কথাই বলে প্রকৃতি নাকি শুভ অশুভর কাণ্ডারি হয়, সবটাই গোপনে প্রমাণ দিয়ে যায়। এই অনুভূতিটিও ছিল কিছুটা সেরকমই। অসমীয়া লোকটি প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে বললেন, আমি তো তেমনটা জানি ক্লাই, আমার পিতা আমায় বোঝাইছিল, তবে আমি পরিষ্কার বাংলাতেও কইতে পারি। অশুভের প্রাচীন নাম প্রাগজ্যোতিষপুর। মহাভারতে উল্লিখিত রয়েছে এই প্রাগজ্যোতিষপুরের রাজা মায়াবিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। এই ভূমির সাথে মায়া শব্দটি জড়িয়ে আছে। ব্রহ্মপুত্র নদের কোলে শোক জুড়িয়ে যাওয়া ভূপ্রকৃতি নিয়ে বিরাজ করছে মায়ং গ্রামটি। যুগ যুগান্তর ধরে বিশ্বাস কামরূপ কামাখ্যা ভূমি কালো জাদু চর্চার কেন্দ্র। সবাই বলে আজও নাকি গ্রামে গোপনে ডামরতন্ত্রের চর্চা চলে। মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন ইত্যাদি সবই চলে গোপনে। আজও বহু মানুষ উপভোগ্য ফল লাভের আশায় ছুটে আসেন এখানে। কথাগুলি বলা শেষ হতেই সেই অসমীয়া ভদ্রলোক বেশ তাড়াহুড়ো দেখালেন। অর্ণবের পাশেই দাঁড়িয়েছিল তার স্ত্রী লাবণ্য। অর্ণব লোকটির কাছে আরও কিছু জানতে আগ্রহী হলেও লাবণ্য ওর হাতটা টেনে ধরল। আহা থাক না, অনেক তো জানলে, বাকিটা না হয় আমরা এখানে থাকতে থাকতেই জেনে যাব। একটু রাগের ভঙ্গিতেই কথাগুলো বলল লাবণ্য। বাড়িতে ঢুকতেই একটা গা ছমছমে পরিবেশ। অসমীয়া লোকটা বাইরে থেকেই বাড়ির চাবিটা হাতে দিয়ে চলে গেল। বিষয়টা দেখতে অদ্ভুত মনে হলেও এমনটাই ঘটল। ফলে কথা না বাড়িয়ে দুজনেই লাগেজগুলোকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে পড়ল। একেবারে যে ঝাঁ চকচকে বাড়ি তেমনটাও নয়, আসবাবপত্রও বেশ পুরনো বলা চলে। বাড়ির বেশ কিছু পরিসর ভীষণ রকম অদ্ভুত। পুরনো ধাঁচের হাতল লাগানো রয়েছে দরজায়। জানলাগুলো বেশ ঝরঝরে, অনেক দিনের অবহেলিত।
তবে সব কিছুর মধ্যেও এক সাবলীল আভিজাত্যের ছাপ কিন্তু বেশ স্পষ্ট। এটাই এখন মাথা গোঁজার ঠিকানা। অন্যত্র পরিভ্রমণে পৃথক ফললাভ হতো কিনা তা সেই মুহূর্তে আর ভাববার অবকাশ পেল না দুজনের কেউই। যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকেই বসবাসের উপযোগী করে তুলতে হবে, এমনটাই ভাবল অর্ণব। বাড়িটি 3 তলা, তবে 3 তলার ওপরে রয়েছে চিলেকোঠার একটা ঘর। লাবণ্য চোখের দিকে তাকিয়ে সেদিন আর 3 তলায় যাওয়ার সাহস হলো না অর্ণবের। বুঝতেই পারল ঘরের কাজগুলো লাবণ্যর ঘাড়ে চাপিয়ে চলে গেলে আজ আর রক্ষে নেই। কাজ মিটিয়ে লাবণ্য তখন একটু বিশ্রাম নিচ্ছে, এমন সময় খট করে একটা শব্দ হলো। অর্ণব পরিষ্কার শুনল আওয়াজটা যেন চিলেকোঠার ঘরেই হয়েছে। তবে একবার যখন সেখানে যাওয়ার সুযোগ ঘটেছে তখন সে আর হাতছাড়া করতে চাইল না। আমি একটু আসছি লাবণ্য। ওপরে কিসের বেশ একটা আওয়াজ হলো। একটু ভয়ে ভয়েই কথাটা বলল অর্ণব। তুমি কি আমার সাথে আসবে ওপরে? কথাটা সম্পূর্ণ করার আগেই একটি তির্যক দৃষ্টির শিকার হতে হলো অর্ণবকে। ফলে বাকি কথা শেষ না করেই সে রওনা দিল। সিঁড়িগুলিও বেশ জোড়া জীর্ণ, মচমচ শব্দ হচ্ছে এমন। পাশের কাঠের হাতলগুলিও যে বেশ পোক্ত এমনটা নয়। উঠতে উঠতে যে গন্ধটা নাকে এলো সেটাও বড় অদ্ভুত। পানের পাতার গন্ধ, যেন কেউ পাতাটাকে সদ্যই পুড়িয়েছে। গন্ধটা নাকে আসতেই শরীরটা ডাল খেলো অর্ণবের। তবে কোনো রকমে নিজেকে সামলে নিয়েই আবার সিঁড়ি চড়তে লাগলো। 3 তলায় পৌঁছে নিচের দিকে দৃষ্টি যেতেই লাবণ্যর মুখটাই চোখে পড়ল। তবে ওদের দূরত্বটা এখন বেশ বেশি। চিলেকোঠার ঘরটার দিকে চোখ যেতেই হঠাৎ মনে হলো পাটা পিছনের দিকে বেঁকছে। সামনের লোহার রডটা না ধরলেই সেদিন বোধহয় সমূলে একেবারে নিচেই পড়তে হতো। শরীরটা তখনও হাঁপিয়ে যাচ্ছে, জানার লোভ তখনও মনকে আন্দোলিত করেই চলেছে। তবে অর্ণবের জীবনে বাঁচার রসদই হলো কৌতূহল। এই একটা জিনিসই তাকে বাঁচিয়ে রেখেছে। না হলে ডাক্তারি শাস্ত্রের সেই পৌরাণিক পুঁথির গন্ধে জীবনের আস্বাদ কতটুকুই বা থাকে। পা টিপে টিপে সে এগোতে থাকলো ঘরটার দিকে। কাছে যেতেই মনে হলো এখানে রোজই কারোর আনাগোনা আছে বইকি। বাড়ির সমস্ত ঘরগুলির তুলনায় অনেক বেশি জীবন্ত এই ঘরখানায়। সে ভেবেছিল দরজা খুলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ আসবে তার কানে, কিন্তু সে বেশ খানিকটা অবাকই হলো। তেমন কিছুই ঘটতে দেখল না। আস্তে করে ঠেলা দিতেই সে কাঠের পাটাতন দুটি আলগা সোহাগে খুলে গেল। ঘরের মধ্যে ভ্যাপসা একটা গন্ধ, যেন কিছু পচে গলে পড়ে রয়েছে। আকাশ তখন মেঘাচ্ছন্ন, সন্ধে হয় হয়। আশেপাশের পরিবেশটা বেশ গা ছমছমে। আন্দোলিত শরীরটা নিয়ে অর্ণব পা রাখল সেই ঘরে। ঘরের মধ্যে আলোর প্রবেশ নিষেধ বললেই চলে। জানলার পাল্লাগুলো ঝুল পড়ে আটকে গেছে, অথচ ঘরের ভিতরে আজও কারুর উপস্থিতি যেন সাড়া দিয়ে যাচ্ছে। ঘরটা চিলেকোঠাই হলেও আয়তনে বেশ বড়। ঘরের মধ্যে আলো নেই। মোমবাতি পেলে ভালো হতো। ভাবতে ভাবতেই হাতের সামনে একটি মোমবাতি পেয়ে গেল সে। মোমবাতি জ্বালাতেই দেখল ঘরটা পুরাতন কিছু মূর্তিতে ঠাসা। দেওয়ালে চিত্রগুলি খোদাই করা রয়েছে। মেঝেতে চোখ পড়তেই বিভিন্ন প্রকারের উল্কি অঙ্কিত রয়েছে। আলোটা কাছে নিয়ে যেতেই দেখল আদিবাসী ভাষায় কী সব লেখা রয়েছে। ভাষাগুলি তার পরিচিত নয়। হঠাৎ টেবিলের ওপর থেকে কিছু একটা যেন মাটিতে এসে পড়ল। ভালো করে লক্ষ্য করতেই দেখল মেঝের ওপরে লাল রঙের একটি কাপড় পড়ে রয়েছে। সেটি অচিরেই অর্ণবের দৃষ্টি আকর্ষণ করল। হাতে নিতেই কিছু ছাই কাপড়ের ধারটা ছুঁয়ে নিচে পড়ল। অর্ণব দেখল একটা
পানকে কুণ্ডলি পাকিয়ে কাপড়ে জড়িয়ে রাখা হয়েছে। এতক্ষণ তার নাকে যে গন্ধটি হাওয়ায় ভেসে আসছিল, এই গন্ধের সাথে তার প্রখর মিল আছে। লাল সুতোয় মোড়া একটি কাপড়, ভিতরে পান আর ভস্য। দেখলে বোঝা যায় বহুকাল আগের, কিন্তু এর বিশেষত্ব কি? জিনিসটি দেখার সাথে সাথেই অর্ণবের মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। সাথে সাথে কালো অন্ধকার ছেয়ে গেল তার চোখের সামনে। বাইরের আকাশটা আরো কালো হয়ে এলো। তীব্র বেগে ঝড় উঠল, যেন কোনো অশনির সংকেত ধ্বনিত হতে লাগলো চতুর্দিকে। অর্ণবের চোখ বন্ধ হয়ে আসছিল। সে মৃত্যুর প্রহর শুনতে লাগলো। হঠাৎ এক দমকা হাওয়ায় তার হাত থেকে লাল কাপড়টা মাটিতে পড়ে গেল। চেতনা ফিরে এলো তার। বুকের ভিতরটা এক নিমিষে হু হু শব্দ করে কারুর প্রত্যাখ্যানের সাক্ষী দিল। একটু আগেই যেন কেউ পরিহাসের ভঙ্গিতে মৃত্যুডঙ্কা বাজিয়ে দিয়ে গেছে। শরীরে সেই ক্ষতের অনুভূতি এখনও বিদ্যমান, কিন্তু অদ্ভুতভাবে প্রকৃতি আবার বেশ শান্ত হয়ে গেছে, যেন কিছুই হয়নি। অর্ণব নিজেকে আবিষ্কার করল ঘরের এক প্রান্তে। মাথায় আঘাত পেয়েছে, ব্যথাটা বেশ স্পষ্ট। সে একটি টেবিলের পাশে বসে আছে। একটু আগেই সে দাঁড়িয়েছিল, তাহলে সহসা পড়ে গেল কিভাবে? দরজার দিকে চোখ পড়তেই দেখল লাবণ্য এসে দাঁড়িয়েছে। কিন্তু একটু আগে কেউ একজন ওই জায়গাতেই দাঁড়িয়ে এই গোটা তাণ্ডবলীলা তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছিল। তাহলে সে কে ছিল? এ বাবা, এই কি অবস্থা তোমার? কিভাবে হলো এরকম? তুমি তো দিব্যি পায়ে হেঁটেই ওপরে এলে। আমি এই জন্য তোমাকে এখানে আসতে মানা করেছিলাম, কিন্তু ওই তোমার জেদ। লাবণ্যর কথাগুলো এখনো যেন ভাষা ভাষায় ঠেকছে। মন পড়ে আছে অর্ণবের অন্যদিকে। কথা বলার শক্তিটাও ক্ষীণ। হাত দিয়ে লাল কাপড়টা দেখাতে গিয়ে আর দেখতে পেল না। আরে, এতক্ষণ তো সেটা এখানেই পড়েছিল, যার জন্য এত কিছু ঘটলো। সেই কাপড়টা এক নিমেষে কীভাবেই বা এমন উধাও হয়ে যেতে পারে? এ কি শুধুই তার মনের ভ্রম, নাকি অযাচিত কোনো অশনি নিজের সংকেত এঁকে দিতে চাইছে? নিজের মনে মনেই গোটা ব্যাপারটা নিয়ে নানান জল্পনা কল্পনা করতে লাগলো অর্ণব। এরপর এক প্রকার দিশাহীন হয়েই লাবণ্যর কাছে নিজের কৌতূহল নিবারণের বন্দোবস্ত করল। লাবণ্য, লাবণ্য জানো, আমি একটা কাপড়ের টুকরো পেয়েছিলাম। একটা পোড়া পানের সাথে শ্মশানের ভস্য দিয়ে মোড়া ছিল। সেটা খুলতেই প্রবল বেগে ঝড় উঠল। আমার চোখের সামনে সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে এলো। লাবণ্য তিরস্কারের ভঙ্গিতে বলল, কোথায় ঝড়? আহা, তুমি কি ভর সন্ধ্যের সময় কি স্বপ্ন দেখছিলে? কিছুই হয়নি। আর কোথায় লাল কাপড়? আমার চোখে তো তেমন কিছুই পড়লো না। সবকিছু নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেছো তুমি। আর এই বাড়িটায় আসার পর থেকেই তোমার ভাবনার মধ্যে এক বিশেষ পরিবর্তন নজরে পড়ছে আমার। আচ্ছা, তুমি কি এখানকার ইতিহাস সম্পর্কে পূর্বেই অবগত ছিলে, নাকি ওই বেনামি আসামি লোকটার বুজরুকিতে বিশ্বাস করেই নিজের মধ্যে ভয় ধরিয়েছ? দেখো, আমার একটু শান্তি আর নিশ্চিন্ত চাই। এমনিতেই এই জঙ্গলে পরিবেশ, তারপর বাড়িতে ঢোকার পর থেকেই নানা রকম অদ্ভুত সমস্ত ঘটনা ঘটেই চলেছে। তেমন হলে না হয় আমরা অন্য জায়গা দেখব, কি বলো? অর্ণবর কথাগুলি শুনেও ঠিক ঠাওর করতে পারল না। নিজের মতোই বিড়বিড় করে কিছুটা আত্ম উপলব্ধি করার পরে বলতে শুরু করলো, ওই যে দেখো, দেওয়ালে কত পুরাতন মূর্তি খোদাই করা রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে কালের ইতিহাসকে এরাই বহন করে চলেছে। কত সুনিপুণতার সাথে সেগুলিকে রূপদান করা হয়েছিল বলতো। দেখলেও মনটা জুড়িয়ে যায়। অর্ণবের কথার ও ভাবনার জটিলতা ক্রমে বেড়েই চলল। প্রত্যাখ্যানের ভয় না নিয়েই অবিরাম বাক্য বর্ষিত হতে লাগলো। কিন্তু তার এই ভাবনা লাবণ্যর মনের ধোঁয়াশাকে আরও বাড়িয়ে তুলল। সে কিছুতেই গোটা বিষয়টা অনুধাবন করতে পারল না। এর দিকে চেয়ে থাকার পরে সেও মুখ খুলল। মূর্তি?
পুরনো ধসা পচা দেওয়াল আর ইঁদো গন্ধ ছাড়া আমার কিছুই নজরে পড়ছে না। তোমার যে মাঝে মাঝে কি হয় না আমি সত্যিই জানি না। এক্ষুনি চলো এখান থেকে, আর এই ঘরে আসার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম থেকেই বাড়িটা পছন্দ হয়নি, কেমন একটা দম আটকানো পরিবেশ। আমরা চলে যাব এখান থেকে আজই, কোনো কথা শুনবো না। লাবণ্যর কথাগুলি শুনতেই অর্ণবের মনের মধ্যে আবার নতুন করে চিন্তার মেঘ ভিড় করল। এই জনমানবহীন পরিবেশে অনেক কষ্টে এটুকুর বন্দোবস্ত করা সম্ভব হয়েছিল। লাবণ্য বাড়িটা কি দোষ করলো? হয়তো এতটা রাস্তা জার্নি করে ক্লান্তির ঘরে এসব দেখছি, একটু রেস্ট নিলেই হয়তো ঠিক হয়ে যাবে। নরম সুরে কথাগুলি বলল অর্ণব। রাত বেশ গভীর, অর্ণব ঘুমাচ্ছে, লাবণ্য পাশে বসে। কি হয়েছে তোমার? আমি 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 কাউকে দেখলাম লাবণ্য, ভীষণ হাবছা, কিন্তু কাউকে একটা দেখলাম। খুব খুব চেনা একটা মুখ, খুব চেনা একটা কণ্ঠস্বর। কথাটা বলতে বলতে অর্ণবের শরীর তখনও থরথর করে কাঁপছে। লাবণ্যর কণ্ঠে প্রশ্নের সুর। কে ছিল সেটা? মনে হয় জয়ন্ত। কি বোকার মতো বলছো? সে কোত্থেকে আসবে? সে তো আমাদের কলেজে পড়তো। আর তাছাড়া সে অনেকদিন আগেকার কথা অর্ণব, অনেকগুলো দিন চলে গেছে মাঝে। পরিবেশ পরিস্থিতি সব বদলে গেছে। তুমি এত ভেবো না, ও আমাদের আর কোনো ক্ষতিই করতে পারবে না। কোনো রকমের কথাগুলি বলে অর্ণবকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো লাবণ্য, কিন্তু মনে মনে একটা অজানা ভয় যে তাকেও আক্রমণ করেনি এমনটা নয়। এই পরিবেশে কোনো কিছু যে অস্বাভাবিকতার পরিচয় বহন করে চলেছে সেটি বেশ ভালোভাবেই অনুভব করতে পারছিল লাবণ্য। অর্ণবের কাছে সমাদৃত ছিল একরাশ ভয় আর চিন্তা, যে আকস্মিক চিন্তার বশবর্তী হয়েই সে এত কিছু এত অল্প সময়ের মধ্যেই কল্পনা করে ফেলেছিল। জয়ন্ত নাম ও তার মুখের আদলটি ছিল কিছুটা সেরকমই। সবটাই যে হ্যালুসিনেশন তেমনটাও তো নয়। অর্ণব আবার ঘুমিয়ে পড়ার পরে আগের কথাগুলি ভাবতে লাগলো লাবণ্য। চোখের সামনে সেই সব স্মৃতিগুলো আলোর রেখার মতন ভেসে উঠতে শুরু করলো, যেন আজও সেগুলি চোখ বন্ধ করলে স্পষ্ট দেখতে পাওয়া যায়। সেই যন্ত্রণাদায়ক অতীত যাকে কাটিয়ে আজ ওরা দুজন একসাথে, যে ওদের দুজনকে আলাদা করার জন্য সব রকমের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। সেই জয়ন্ত কি না করেনি সে লাবণ্যকে ছিনিয়ে নেবার জন্য। সবার অলক্ষ্যে সে চেষ্টা চালিয়েই গেছে ওকে ফিরে পাওয়ার। দিনের পর দিন অর্ণবের প্রাণ সংশয়ের আশঙ্কা নিয়ে বেঁচে থাকতে হয়েছে ওকে। তাই আজ নিজেদের পরিচিত শহরকে দূরে রেখে অচেনা অজানা শহরগুলিকেই আপন করে নিতে বাধ্য হয়েছে ওরা দুজনে। ঢাল হয়ে সে রক্ষা করে চলেছে নিজের স্বামীকে। পৃথিবীতে তার কাছে এখন সেই সব থেকে বড় সত্যি, আর বাকি সব মিথ্যা। কলেজ থেকে পাস আউটের পরে জয়ন্তর আর কোনো খবর পাওয়া যায়নি। কোথায় গেছে, কেন গেছে, বেঁচে আছে নাকি মরে গেছে তা কেউ জানে না। ভয়েতে আবার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে লাবণ্যর। সেই ভয়ঙ্কর বিভীষিকা আর কিছুতেই ফিরতে পারে না তাদের আলাদা করতে। আবার শুরু হতে পারে না সেই মৃত্যু তাণ্ডব। অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে লাবণ্য, ওর বুকের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এরপর ঘুম ভাঙে পাখির কলতান শুনে। বাইরের আকাশ তখন পরিষ্কার, ঝড় জল সব থেমে গেছে। নিঃসারে শান্ত হয়ে একটি বাচ্চা ছেলের মতো ঘুমোচ্ছে অর্ণব। নিষ্পাপ মুখখানা বারবার নতুন করে ভালোবাসতে বাধ্য করায় লাবণ্যকে। সকালে প্রথম সূর্যের আলোটা এসে পড়ল অর্ণবের চোখে। ঘুম ভাঙতেই একটা অজানা ভয় যেন তার গোটা শরীরটাকে ঘিরে ধরল। কিন্তু পাশেই লাবণ্যকে দেখে অনেকটা আশ্বস্ত হলো সে। আমার কি হয়েছিল কালকে? অর্ণবের চোখে একটা তীব্র প্রশ্নচিহ্ন। লাবণ্য
কিছুটা মজার ভঙ্গিতে বলল, তুমি গতকাল বোধহয় ভূত দেখেছিলে। অর্ণব মৃদু হাসল। আমার আজকে একবার হাসপাতালে যেতে হবে লাবণ্য। ওরা আমাকে সত্বর যোগাযোগ করতে বলেছিল। এমনিতেই এখানে আসতে দেরি হয়ে গেছে আমার, তারপর বাড়ি খুঁজে পেতে আরও একটা দিন। জানি না চাকরিটা রক্ষা করতে পারবো কিনা। ডাক্তার সাহেব বেশ কড়া শুনেছি। মুখটা গোমড়া করে বলল অর্ণব। লাবণ্য স্বামীর কথা শুনে আবার একটু ইতস্তত বোধ করল। তারপর সহাস্যে বলল, আরে বাবা, বড্ড বেশি দুশ্চিন্তা করছো তুমি আজকাল। আগে রেডি হয়ে কিছু খাওয়া দাওয়া করো, তারপর ঠান্ডা মাথায় হসপিটালে যাও, কেমন? আমি বলছি তো, সব ঠিক হবে। বিশ্বাসের সুরটা টেনে বলল লাবণ্য। লাবণ্যর কথায় বিন্দুমাত্র কান দিল না অর্ণব। তড়িঘড়ি করে কোনো রকমের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। পিছু ডাকলে পাছে ক্ষতি হয়, তাই লাবণ্য চুপ করেই রইল। হাসপাতালে যাবার পথে শরীরটা বারবার সঙ্গ ছেড়ে দিচ্ছিল অর্ণবের। দিনের বেলা হাঁটছে সে, কোথাও কোনো অদ্ভুত অনুভূতি নেই, তবুও বারবার মনে হচ্ছে কার যেন দৃষ্টি সর্বদাই ঘিরে রেখেছে তাকে। দিনের বেলা তো শিরায় ঝিম ধরে যাওয়ার অনুভূতি গ্রাস করছে তাকে। অনুপ তাড়াতাড়ি পা চালিয়ে হাসপাতালে পৌঁছালো। গোটা রাস্তার অনুভূতিটা কাউকে জানাবার সাহস করল না সে, পাছে হাসপাতালের লোকজন সন্দেহ করে। এমনিতেই অনেক কষ্টে এই চাকরিটা জোগাড় করতে হয়েছিল তাকে, তারপর স্থানীয় বাদ না মানা সমস্ত অচেনা অজানা পন্থা, আর তারপর চিন্তার ঘেরাটোপ। সবকিছুই অন্তরের কথাগুলিকে সমস্বরে বাইরে প্রকাশের অনুমতি দিল না অর্ণবকে। হসপিটালের ডাক্তারের সাথে সেদিনটি খুব একটা খারাপ কাটল না অর্ণবের। বাড়িও ফিরে এলো বেশ তাড়াতাড়ি। বাড়িতে আসতেই দেখল লাবণ্য অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ড্রয়িং রুমের সামনের দালানে। কোনো রকমে কাগজ ঠাসা ব্যাগটা হাত থেকে ফেলেই সে ছুটে গেল লাবণ্যর দিকে। লাবণ্য, লাবণ্য! দুফোঁটা জল এনে তার চোখে মুখে ছিটিয়ে দিল। হঠাৎ লাবণ্যর জ্ঞান ফিরে এলো। হতভম্বর মতো তাকিয়ে রইল সে কিছুক্ষণ, তারপরে অর্ণবকে জড়িয়ে ধরল। বাঁধনটা যেন আগের থেকে অনেক শক্ত অনুভূত হলো অর্ণবের। এর আগে হারানোর ভয়টা এভাবে গ্রাস করেনি তাকে। বাঁধনটাই প্রমাণ করে দিচ্ছিল কতটা ভয় পেয়েছে সে। অর্ণব! কে কে এসেছিল লাবণ্য? কি হয়েছিল? তুমি তো ভালোই ছিলে। আমি তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি অফিস থেকে। এসেই দেখলাম তুমি মাটিতে এভাবে পড়ে রয়েছো। কি হয়েছে বলো তো? লাবণ্যকে বুকে জড়িয়ে একের পর এক প্রশ্নের পাহাড় তৈরি করল অর্ণব। লাবণ্য চোখে মুখে তখন এক মারাত্মক ভয়। চোখের সামনে কোনো কিছুকে ঠাহর করার পরেও মানুষ যখন নির্বাক প্রতিবিম্বের দিকে চেয়ে থাকে, এই দৃষ্টিটিও যেন তেমনটাই আশঙ্কা তৈরি করেছিল। নিজের সাথে এই দ্বন্দ্ব ও সংঘাতের জের কাটিয়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলো লাবণ্য। আমি 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 জানি না আমার কি হয়েছিল, তবে তুমি বেরিয়ে যাওয়ার পর আজকে একজন কাপালিক এসেছিল। এসে এসে আমার নাম ধরে ডাকলেন। আমি আমি অবাক হয়ে গেলাম। এটা দেখে যে উনি আমার নাম জানলেন কিভাবে। আমি ওনার কাছে যেতেই উনি আমাকে বললেন আমার মৃত্যুর কারণ হবে একজন। আমাকে নাকি তোমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে চাইবে। অনেক দূরে বসেই সে নাকি ষড়যন্ত্র করে চলেছে, আর নাকি বেশি দিন নেই। আমার মৃত্যু নাকি নিশ্চিত। এই কথাটা বলা মাত্রই তিনি আমার দিকে ভস্য নিক্ষেপ করলেন। আমি সেই গন্ধটা সহ্য করতে না পেরে আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেললাম। আমার খুব ভয় করছে অর্ণব, আমার খুব ভয় করছে। আমরা এখানে আর থাকবো না, আর থাকবো না। গতকালের পরে আজকে আবার সেই একই অঘটন ঘটলো। এরপরে কিছুতেই আর এখানে থাকা যায় না অর্ণব, থাকা যায় না।
কাঁদতে কাঁদতে বলতে থাকলো লাবণ্য। লাবণ্যর কথাগুলো শুনে আর কিছু বলতে চাইল না অর্ণব। আজকে তাকেও যে অদৃশ্য ভয়াবহতার শিকার হতে হয়েছে সে কথা আর জানাতে চাইল না। লাবণ্যকে ধরে ধরে ঘরে নিয়ে গেল সে। সারা রাত প্রায় জেগেই কাটালো। ভোর রাতে অর্ণবের চোখটা লেগে এসেছিল। হঠাৎ কুকুরের কর্কশ চিৎকারে তার ঘুমটা ভেঙে গেল। জানলার দিকে চোখ পড়তে সে দেখল একটি কালো কুকুর চিৎকার করছে। জন্তুটার চোখ দুটো লাল টকটকে। অর্ণবকে লক্ষ্য করেই যেন জন্তুটা ডাকছিল। চোখ যেতেই কুকুরটা নিমেষে চোখের আড়াল হয়ে গেল। বিষয়টা দেখা মাত্রই ভয়তে আবার শিউরে উঠল অর্ণব। যে জায়গাটায় দাঁড়িয়ে জন্তুটা এতক্ষণ ডাকছিল সেখানে এখন কিছু একটা পড়ে থাকতে দেখল সে। বাড়ির বাইরে গিয়ে দেখল সেখানে একটা বই পড়ে রয়েছে, একটা পুরাতন বই। পুঁথির আদলে তৈরি, অথচ বইয়ের আকার নিয়েছে সেটি। দেখতে অবিকল বইয়ের মতো হলেও ঠিক বই বলা চলে না। নিজের মনের মধ্যে নতুন কোনো ভয়কে কাজ করাতে চাইল না অর্ণব। হাতটা ধীরে ধীরে সেদিকে বাড়িয়ে দিতে থাকলো অর্ণব। হৃৎস্পন্দন তখনও বেশ তীব্র। শরীরের রক্তের স্রোতগুলি আগের থেকে অনেকটাই বহমান, যেন কেউ বারণ করছে সেদিকে হাতটা বাড়িয়ে দিতে। নিজের মনকে বোঝাতে লাগলো সে। বইটা হাতে তুলে নিতেই তীব্র বেগে হাওয়া বইতে শুরু করলো। মনে হলো কোনো অজানা শক্তি যেন এক নিমেষে বশ করে নিল তাকে। বইটা হাতে আসতেই একটা যন্ত্রণা অনুভব করলো সে। মাথাটা ভার হয়ে এলো, তবুও বইটাকে হাত থেকে কিছুতেই নামাতে পারল না। কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেল। বইটা হাতে নিয়ে যখন অর্ণব ঘরে ফিরল তখন প্রায় ভোর হয়ে এসেছে। শরীরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। সব সমস্যার সমাধান যেন এখন তার হাতের মুঠোয়। বইটার দিকে চোখ যেতেই সে কোনো রকমে সেটিকে লুকিয়ে ফেলার চেষ্টা করল। লাবণ্য দৃষ্টি এড়িয়ে এই কাজটা সেরে ফেলতে চাইল। তার সন্দেহের বশবর্তী হলেই গোটা বিষয়টির মধ্যেই আবার নতুন করে কোনো অশান্তি শুরু হয়ে যেতে পারত। তাই সন্তর্পণে নিজের কাজটা গুছিয়ে নিতে চাইল সে। একটা লাল কাপড়ে মুড়ে সেটিকে চিলেকোঠার ঘরে গিয়ে লুকিয়ে রাখল। বইটা হাতে নিয়ে দেখতে যাবে এমন সময় একটা কালো বিড়াল হঠাৎ টেবিলের ওপরে রাখা মোমবাতিটা ফেলে দিল, যেন সে তার ধ্যান ভঙ্গ করতে চাইছে এমন। বইটি যেন ভুলেও অর্ণবের হাতে না পৌঁছয়। ওই কালো বিড়ালটির উদ্দেশ্য যে সেটিই ছিল তা বোঝবার অপেক্ষা রাখল না। কথায় বলে, কোনো কাজে বাধা আসলে সেটা থেকে বিরত থাকাই শ্রেয়। এছাড়া অতীতের কিছু কালো স্মৃতি সর্বদাই অর্ণবের মনকে আন্দোলিত করে তুলতে চাইছিল। তাই সেদিনটা নিজেকে কোনো রকমে বুঝিয়ে নিল অর্ণব। সেদিনের মতো আর বইটা খুলে দেখল না অর্ণব। নিচে নেমে এসে দেখল লাবণ্য তখনও বেহুঁশে ঘুমাচ্ছে। সে ভাবল এই কথাগুলো তাকে না জানানোই শ্রেয়। লাবণ্যর ঘুমটা হঠাৎ ভাঙল। পাশ ফিরেই দেখল অর্ণব বসে আছে। লাবণ্য এখন অনেকটাই সুস্থ। অর্ণবের মুখে তখন একটা প্রশ্ন চিহ্ন। তবুও সে নিজেকে সংযত করে নিল। এরপরে দিন 15 সব কিছু স্বাভাবিকই রইল। তেমন কোনো বিপদের আশঙ্কা নজরে না পড়ায় ওরা দুজনেই বেশ নিশ্চিন্ত হয়ে গেল। ভাবল, যাক, এবারের জন্য যা বিপদের সম্ভাবনা ছিল সবটাই মনের ভুল ব্যতীত আর কিছুই নয়। লাবণ্যর শরীর এখন অনেকটাই সুস্থ। অর্ণবের দৈনন্দিন জীবনেও তেমন কোনো সমস্যা মেঘ আর নতুন করে জড়ো হয়নি। তবে একদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় এক অদ্ভুত লোকের সাথে সাক্ষাৎ হলো অর্ণবের। লোকটিকে সে কোনোদিন দেখেনি। লোকটি তাকে তেমন কোনো পরিচয়ও দিল না। তবে লোকটির কথাগুলি তাকে সবচেয়ে বেশি অবাক করে দিল। আপনার স্ত্রীকে কেউ কেড়ে নিতে চাইছে। আপনার কাছে ওকে রক্ষা করার একটাই উপায় আছে, তন্ত্র সাধনা। এর মানে কি? লোকটা আমাকে হঠাৎ কি বললো আর কেনই বা বলল?
মাথায় এক ঝাঁক চিন্তা আলোড়ন তুলল অর্ণবের। তবে বাড়িতে এসে লাবণ্যকে সে কিছুই বলতে পারল না, কিন্তু মনের মধ্যে একই চিন্তা আবর্তিত হতে লাগলো। চিলেকোঠার ঘরে যাবার প্রবণতা ইদানিং খুব বেড়ে গেছে অর্ণবের। লাবণ্য চোখ এড়াতে পারেনি সে। তবে তার উদ্দেশ্যের কথা সে জানে না। বহুবার এই প্রশ্ন করার চেষ্টা করেও উত্তরের আশায় ব্যর্থ থেকেছে। অর্ণব একদিন রাতে লাবণ্যর অলক্ষ্যে চিলেকোঠার ঘরে গেল। সেদিন ছিল অমাবস্যা। কালো অন্ধকারে অধ্যুষিত চতুর্দিক। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে অযাচিত ভয়ার্ত কিছু আওয়াজ ব্যতীত আর কিছুই ভেসে আসছিল না। লাল কাপড়ে মোড়া বইটি হাতে তুলে নিল অর্ণব। বইটি খুলতেই আবার সেই তীব্র আকর্ষণ অনুভব করল, যেন কেউ তাকে বাধ্য করছে বইটির অলিন্দের গোপন রহস্যের উন্মোচন করতে। এমনটা করতে সে বাধ্য। বইটির প্রথম পৃষ্ঠাটি খোলা মাত্রই এক অভূতপূর্ব শক্তির বিকাশ ঘটল। অর্ণবের মনে হলো সে যা চাইবে তাই করতে পারবে। বইটির একটি পৃষ্ঠায় সে দেখল একটা অদ্ভুত মন্ত্র লেখা রয়েছে। মন্ত্রটির উপরের অংশে লেখা রয়েছে, ঘোর অমাবস্যায় যে এই মন্ত্রটি 10 বার জপ করবে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু এই মন্ত্রটির জপ মাঝপথে বন্ধ করলে সে ব্যক্তির মৃত্যু অবধি ঘটতে পারে। এই মন্ত্র জপের 7 দিনের মধ্যে থেকেই সমস্ত শত্রু নির্মূল হতে থাকবে। এই মন্ত্রটি যিনি টানা 1 মাস জপ করবেন তিনি সর্বশক্তিমান হয়ে যাবেন। যে কোনো মানুষকে তিনি বশীভূত করতে পারবেন, যে কোনো শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, এমনকি নিজের হারিয়ে যাওয়া সম্পদও ফিরে পেতে পারেন সেই ব্যক্তি। কথাগুলি পড়া মাত্রই অর্ণবের চোখে মুখে এক তীব্র স্পৃহা জন্মালো। সে চিৎকার করে করে মন্ত্রের জপ করা শুরু করলো। ওং নমো নরসিংহায় কপিজটায় অমক বিচা সতত বৃত্তান্ত মহগ্রহরূপায় ওং লিং লিং কাং খিং খিং ফট স্বাহা। এই মন্ত্রটি সে একটানা 10 বার পাঠ করে গেল। হঠাৎ ঝড় উঠল। ঈশান কোণ থেকে কেউ যেন চিৎকার করে বলে উঠল, এবার তুই শক্তিশালী হয়ে যাবি, সর্বশক্তিমান। কালো জাদুর দ্বারা যে সমস্ত বাধা কাটানো সম্ভব হয় সে কথা অর্ণব জানত। তবে নিজে সে একদিন সর্বশক্তিমান হতে পারে এমনটা তার জানা ছিল না। মন্ত্র পড়ার সাথে সাথে তার শরীরে অদ্ভুত এক শক্তি বিস্তার লাভ করল, কিন্তু নিজের মধ্যে ঘটে যাওয়া এই পরিবর্তনকে কিছুতেই বুঝতে পারল না অর্ণব। সাধারণ এক মানুষের পক্ষে মন্ত্র উচ্চারণের মাধ্যমে শক্তি বৃদ্ধির কি বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে? নিজের কাছে একবারের জন্যও সেটি প্রশ্নচিহ্ন হয়ে ধরা দিতে চাইছিল না। একে একে সব কিছুই যে বদলে যেতে শুরু করেছিল তা কালের অন্ধকারের গভীরেই ধামা চাপা পড়ে রইল। এই সব কিছুই যে অন্য কারুর মায়াশক্তির আবেশে ঘটছে তা সময়ের চাকা ঘুরতে ঘুরতে প্রমাণ করে দিতে চাইছিল। কিন্তু অর্ণব নিজের অবুঝ ছন্দে সেই কালো শক্তির বেড়াজালে এক পা করে জড়িয়ে পড়তে শুরু করেছিল। সব সময় যে সব কিছুই বলে ঘটবে এমনটা নয়, তবে ওই বইটির অলিন্দে লুকিয়ে থাকা অমোঘ কালো সত্যটা ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করে দিয়েছিল। ক্রিয়া সম্পন্ন করে নিচে যেতেই লাবণ্য তাকে দেখে চমকে উঠল। ভয়ে ভয়ে প্রশ্ন করল, এ কি, তোমার চোখ মুখেরই কেমন অবস্থা? তোমাকে তো আগে কখনো এরকম দেখিনি। লাবণ্যকে এড়িয়ে যাওয়ার নাম করে অর্ণব বলে উঠল, কোথায়? কোথাও কোথাও কিছু নেই তো? না, এই যে তোমার মুখটা কেমন অদ্ভুতভাবে লাল হয়ে রয়েছে, এছাড়া কপালেও কেমন ভস্যের দাগ। এগুলো এগুলো কিছু নয় লাবণ্য, ওই চিলেকোঠার ঘরে গেছিলাম তো, পুরনো জিনিস ঘাটাঘাটি করতে গিয়ে এসব লেগে গেছে। লাবণ্য বেশ পরিষ্কার বুঝতে পারল অর্ণব কিছু লুকিয়ে যাচ্ছে। তবে সেদিন অর্ণবকে আর কোনো প্রশ্ন করল না। সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো। মনে মনে ভাবল,
একদিন না একদিন তার সন্দেহের অবসান ঠিকই হবে। তার পিছনে অর্ণব যে কিছু একটা করে চলেছে সে কথা সে ভালোভাবেই টের পাচ্ছিল। সেদিন রাত্রে অর্ণব কিছু খেলো না, চুপ করে বসে রইল স্টাডি রুমে। লাবণ্য ওকে আর বিরক্ত করলো না। রাত যখন বেশ গভীর হয়েছে তখন অর্ণবের চোখটা লেগে এসেছিল। হঠাৎ ওর মনে হলো ওর কানের কাছে এসে কেউ যেন ওর নাম ধরে ডাকছে। নিভৃতে কেউ যেন ডাকছে। অর্ণবের শিরায় শিরায় হিমেল স্রোত বয়ে গেল। কে 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 ডাকছে আমাকে? এখানে এখানে কি কেউ আছেন? তীর্যকভাবে প্রশ্ন করল অর্ণব, কিন্তু কোনো সাড়া নেই। অথচ সে স্পষ্ট শুনেছে তার নাম ধরে কেউ ডাকছে। চোখ খুলতেই চমকে উঠল অর্ণব। চিলেকোঠায় লাল কাপড়ে ঢাকা বইটা এখন ঠিক তার সামনে রাখা, টেবিলের উপরে পড়ে রয়েছে। এখানে কে এনে রাখলো এই বইটাকে? তাহলে কি লাবণ্য? কিন্তু না, সেই বইটার হদিশ পাবে কোত্থেকে? তাহলে কে রাখলো? নিজেকেই নিজে প্রশ্নগুলি করতে লাগলো অর্ণব। সে পরিষ্কার বুঝতে পারছে এখন সে আর নিজের দখলে নেই, কারোর দ্বারা বশীভূত। কেউ তার মন্ত্র জ্ঞানের দ্বারা বশ করেছে তাকে, যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। অর্ণব ভাবল এতে লেখা মন্ত্রগুলিকে সে অন্য কারোর উপর প্রয়োগ করবে, তবেই সে বুঝতে পারবে আদৌ এই মন্ত্রগুলি কাজ করে কিনা। পরদিন সকালে কিছু না খেয়েই অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল অর্ণব। অফিসের একটি লোককে কোনোদিনই তার পছন্দ ছিল না। অর্ণবের চাকরি খেয়ে নেওয়ার জন্য সব রকমের ব্যবস্থা করে ফেলেছিলেন তিনি। বিধিমতো মন্ত্রপাঠ করেও যখন সে কোনো কাজ হতে দেখল না তখন ভাবল মন্ত্রপাঠ হয়তো বৃথা। কিন্তু ঠিক 5 দিন পর যখন সে শুনল ওই লোকটি আত্মহত্যা করে মারা গেছেন তখন তার রক্ত হিম হয়ে গেল। প্রচণ্ড ভয় করতে শুরু করলো অর্ণবের। সে বুঝল সত্যি এই মন্ত্রের অনেক ক্ষমতা। এই মন্ত্র যে কোনো সাধারণ মন্ত্র ছিল না, তা ওই লোকটির মৃত্যুই প্রমাণ করে দিয়েছিল। এরপর লাবণ্যকে না জানিয়ে এমন অনেক ক্ষেত্রে সে এই মন্ত্রের ব্যবহার করতে লাগলো। ভীষণ অদ্ভুতভাবে এই মন্ত্রের সরঞ্জামগুলিকে সে হাতের কাছে পেয়ে যেত। কোনো ক্রিয়া প্রয়োজন অথচ হাতের কাছে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। এমন সময় সে দেখল হয়তো খাটের কোণে বা সিঁড়ির পাশে সেটি পড়ে রয়েছে বললে ভুল হবে, যেন সেখানে কেউ ফেলে গেছে এমন। তাকে মারণ বিদ্যায় পারদর্শী করে তোলার উদ্দেশ্য কারই বা থাকতে পারে? আর কেনই বা সেইভাবে তার কাছে পরলৌকিক শক্তির বিষয়টিকে এতটা স্পষ্ট করে দিতে চাইছে? এসব কিছুই তখন অমূলক মনে হচ্ছিল অর্ণবের। নিজের ভাবনাগুলিকে নিজের করে রাখতে চাইছিল না তার মন। নিজের মধ্যে থাকা শক্তিগুলিকে আরও অধিক মাত্রায় বৃদ্ধি করার তাগিদটা অন্যায়ভাবেই পেয়ে বসেছিল অর্ণবকে। রাত জেগে চিলেকোঠার ঘরে বসে শুরু হলো ভয়ঙ্কর সব প্রক্রিয়া। কখনো সাপের অস্থি, কখনো শ্মশানের ভস্য, পশুর হাড়, আবার কখনো বা মানুষের মাথার খুলি। এইসব সংগ্রহ করে এনে দিন রাত্রি নানান রকমের ভয়ঙ্কর প্রক্রিয়ায় মেতে উঠল অর্ণব। তাদের জীবন খুব তাড়াতাড়ি বদলে গেল। সরকারি চাকরির নিমিত্ত পরিমাণ অর্থ দিয়ে জীবনের স্বাদ যখন মিটছে না তখন সে ব্যবসায় লগ্নি করতে শুরু করলো। অর্ণব, কোথা থেকে এত অর্থ আসছে? লাবণ্যের এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করল না অর্ণব, কিন্তু এর ফল যে খুব ভয়াবহ কিছু হতে চলেছে সেই বিষয়ে লাবণ্যর মন কু ডাকতে থাকল। রাতারাতি তারা ধনী হয়ে গেল। তাদের এইরূপ অবস্থার পরিবর্তন দেখে অনেকেরই সন্দেহ হতে থাকলো। তবে পাড়া প্রতিবেশীদের প্রতি অর্ণব কোনো রকম ধ্যান জ্ঞান না দিয়েই নিজের কাজ চালিয়ে যেতে লাগলো গোপনে। কিন্তু ধীরে ধীরে অর্ণব লক্ষ্য করল লাবণ্যের শরীর ক্রমশ ভেঙে পড়ছে। ওর মনে হলো লাবণ্যকে বাঁচানোর পথ ওর জানা আছে। কালো জাদু যেন তখন তার হাতের মুঠোয় চলে এসেছিল। ওই বইটির সাহায্যে যে কোনো মানুষের প্রাণ নেওয়ার ক্ষমতাকে যখন সে অর্জন করে ফেলতে পেরেছিল তখন কাউকে বাঁচাতেও যে সেটি সমানভাবে কার্যকরী হতে পারে সেই বিষয়ে অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পেরেছিল অর্ণব। কিন্তু সময়ের গতি
কোন দিকে নিয়ে যেতে চাইছিল এই দম্পতিকে তা তাদের কারোরই জানা ছিল না। যাকে ঘিরে তার জীবন, যাকে ভালো রাখার জন্য সে এত কিছু করার চেষ্টা করছিল, সেই কিনা দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল, এই বিষয়টা নতুন করে অর্ণবকে ভাবিয়ে তুলল। নিজের শেখা সমস্ত প্রক্রিয়াগুলিকে কাজে লাগাতে শুরু করলো অর্ণব। এক বা একাধিক ভয়ঙ্কর ক্রিয়াগুলিকে নিজের অর্জিত জ্ঞানের দ্বারা কার্যকরী করতে থাকলো সে। এমনকি নিজের রক্ত দিয়েও সে যজ্ঞ করল। তবুও লাবণ্যর অবস্থার কোনো উন্নতি হলো না। একের পর এক প্রক্রিয়ায় ফল ক্রমাগতভাবে খারাপ দিকে নিয়ে যেতে থাকলো তাদের জীবনকে। পয়সা প্রতিপত্তি সব পাওয়া সত্ত্বেও জীবনের নিরবচ্ছিন্ন সত্যের কাছে কিছুতেই হেরে যেতে চাইছিল না সে। সেটি হলো মৃত্যু। চোখের সামনে নিজের স্ত্রীকে এভাবে তিলে তিলে কিছুতেই শেষ হয়ে যেতে দেখতে পারছিল না অর্ণবের আত্মবল আরও বাড়ল। সে ঠিক করলো এর একটা বিহিত সে করবেই। যখন তার কাছে কালো জাদুর ক্ষমতা রয়েছে, তখন সব অসম্ভবকে সম্ভব করতে সে অচিরেই সম্ভব। লাবণ্য জীবনের বিনিময়ে যে কোনো মূল্য দিতে রাজি ছিল সে। একের পর এক পশু বলি দিতে থাকলো অর্ণব। নিজের অজান্তেই কালো জগতের নিকষ অন্ধকার গহ্বরে তলিয়ে গেছিল অর্ণব। লাবণ্যর শারীরিক অবস্থার যখন কোনো পরিবর্তন হলো না, তখন অর্ণব ঠিক করলো সে নিজের জীবনেরই বলি দেবে। অর্ণবের পরিণতি কোনোদিনই চায়নি লাবণ্য, তবুও বিধিমতো এই পথই অবশিষ্ট ছিল তার কাছে। শেষবারের মতো যজ্ঞে বসল অর্ণব। আজকেই তার জীবনের অন্তিম দিন। আত্মবলিদান করার আগে একবার শেষবারের মতো লাবণ্যকে দেখে নিল সে। সেদিনও ছিল ঘোর অমাবস্যা। পূর্ব সীমান্তে অবস্থিত শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হবে তাকে। লাবণ্যর অজান্তেই আজকে নিজের জীবনটা শেষ করবে সে। এতদিন জীবনের সমস্ত আস্বাদ পূর্ণ করতে পেরেছে অর্ণব। জীবনের অপ্রাপ্য সব কিছুই আজকে তার হাতের মুঠোয়। লাবণ্যকে নিয়ে শেষ জীবনটা শান্তিতে কাটাতে চেয়েছিল, কিন্তু কালো জাদুবিদ্যার অন্তিম পরিণতি হয়তো এতটাই ভয়ঙ্কর হয়। বাড়ি থেকে গেরুয়া বসন পরে শ্মশানের উদ্দেশ্যে হাঁটতে থাকলো অর্ণব। লাবণ্যর মুখটা সেদিন বারবার ভেসে উঠছিল তার চোখের সামনে। তবে ওর জীবন যে অনেক বেশি মূল্যবান, যেভাবেই হোক বাঁচাতে হবে তাকে। সব ভুলে হাঁটতে থাকলো অর্ণব। শ্মশানের দিকে হেঁটে যাওয়ার সময় আবার জন্ম নিল সেই একই অনুভূতি। জঙ্গলের ঘেরাটোপের মধ্যে থেকে কেউ যেন তাকে ক্ষণে ক্ষণে লক্ষ্য করে চলেছে। প্রাচীর ভেদি এক দীর্ঘ নিঃশ্বাসের শব্দ তার কানের কাছে পৌঁছে আবার অন্ধকারের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু আজ তাকে এই ইচ্ছা মৃত্যু বরণ করতেই হবে। নিজের ভালোবাসাকে রক্ষা করার আর কোনো উপায় নজরে পড়ল না অর্ণবের। তবে ক্ষণিকের জন্যে মনে হলো নিজের অতীতের কথা। কেনই বা ওই বইটি সেদিন তার হাতে এসেছিল? কেনই বা চিলেকোঠার ঘরে ওই জিনিসগুলি অবয়বের মতো তার নজরে পড়েছিল? পথে যেতে যেতে তার মনে হলো সবটাই যেন সাজানো। যা হচ্ছে বা যা হয়ে এসেছে, এই সব কিছুই তাকে কেন্দ্র করে। এর কোনো আঁচ লাবণ্যের ওপরে পড়েনি। এমনকি সে কোনোদিন এই বিষয়গুলি নিজের চোখে দেখতেও পায়নি। সবটাই ছিল অর্ণবের একার অনুভব। কিন্তু লাবণ্যের মৃত্যু, না, কিছুতেই সেটি মেনে নেওয়া সম্ভব নয়। নিজের মনকে আরও শক্ত করে নেয় অর্ণব। নিজের সিদ্ধান্তে অটল থেকে প্রকৃতির এই নিমজ্জিত আশাকে মলিন হয়ে যেতে দেয় না সে। এগিয়ে যেতে থাকে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। শ্মশানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটি পদক্ষেপ যে তাকে তার ভালোবাসার কাছ থেকেও একটু একটু করে সরিয়ে নিয়ে যাচ্ছে, সেটি বোঝার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছিল অর্ণব। ওই পথ ধরে কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পরেই শ্মশানে পৌঁছায় সে। ভয়ঙ্কর সব আর্তনাদ কানে আসতে থাকে অর্ণবের। একটা ঘোর কাজ করতে থাকে মস্তিষ্কে। কেউ যেন তাকে ডাকছে নিভৃতে, পিছু করছে তার। কিন্তু হঠাৎ কেন এমন হচ্ছে? সে ছাড়াও কি কেউ আছে এই শ্মশানে? নিজেকে শেষ করবার এই কেমন উন্মাদনা গ্রাস করেছে তাকে? শেষ যখন হবেই সব কিছু, তখন এত তাড়া কিসের? হঠাৎ চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যায় অর্ণবের। কেউ যেন নিঃশব্দে এগিয়ে আসছে তার দিকে।
নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে থাকে সে। এবার ছায়াটা ক্রমাগতভাবে স্পষ্ট হতে থাকে। একটি মায়াবী শরীর দাঁড়িয়ে তার সামনে, গাল ভর্তি দাড়ি, মাথায় জটা, পরনে লাল বস্ত্র, চোখ দুটো লাল টকটক করছে, হাতে বিশাল একটি খাঁড়া, মুখে লাল কাপড় বাঁধা। কাপড়টা ধীরে ধীরে মুখ থেকে সরায় সেই আগন্তুকটি। লোকটিকে দেখে চমকে ওঠে অর্ণব। মৃত মানুষ কি ফিরে আসতে পারে? এক নিমেষে সমস্ত ঘোর যায় ওর। এখনো চোখের সামনে যে দাঁড়িয়ে, সে হলো জয়ন্ত। আজ সে তান্ত্রিকের বেশে দাঁড়িয়ে তার সামনে। জয়ন্তকে দেখে চমকে ওঠে অর্ণব। না 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 না, এটা 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 কিছুতেই হতে পারে না। এটা 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 হতে পারে না। এটা এটা হতে পারে না। আর্তনাদ করতে থাকে অর্ণব। জয়ন্ত টানতে টানতে নিয়ে যেতে থাকে অর্ণবকে। আজকে তার বলির সমস্ত আয়োজন করেছে সে। চোখের সামনে সে যা দেখছে, সে কি সত্যি? এমনটা হওয়ার কারণ কি? জয়ন্ত হাড়ি কাঠে গলাটা দিতে বলে অর্ণবকে। অর্ণবও বিনা বাধায় তার সমস্ত কথাগুলি শুনতে থাকে। শুরু হয় মন্ত্রপাঠ। কালো শক্তিকে আহ্বান করতে থাকে জয়ন্ত। হঠাৎ জ্ঞান ফিরে আসে অর্ণবের। সাহায্যের জন্য চিৎকার করতে থাকে সে, কিন্তু এই নিস্তব্ধ শ্মশানে কেউ নেই যে তার পাশে থাকতে পারে। চোখের সামনে নিজের মৃত্যুকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। আমাকে 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 কেন মারতে চাইছিস জয়ন্ত? আমি 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 কি 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 ক্ষতি করেছি তোর বল? আমি 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 তো নিজের জীবনটাকে শেষ করতেই চেয়েছি। সাধারণ মানুষ থেকে তান্ত্রিকে পরিণত হয়েছি। নিজের যা ক্ষতি করার আমি করে ফেলেছি। তো কি কি চাই তোর বল বল? কাঁদতে কাঁদতে শেষবারের জন্য অনুরোধের ভঙ্গিতে কথাগুলো জিজ্ঞাসা করতে থাকে অর্ণব। এক মায়াবী কণ্ঠে ধ্বনিত হতে থাকে কারোর আর্ত চিৎকার, যেন কোনো অশরীরী কথাগুলি বলছে তাকে। হ্যাঁ, আমি সেই জয়ন্ত। তবে আমি আর জীবিত নেই। তোরা তোরা আমাকে মেরেছিস। আমার কোনো অপরাধ ছিল না। কি চেয়েছিলাম আমি? হ্যাঁ, আমি তো শুধু ভালোবেসেছিলাম লাবণ্যকে। কিন্তু তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলিস ওকে। এরপর আমি আর কলেজে থাকতে পারিনি। কিন্তু নিজেকে শেষ করে ফেলতেও চাইনি। বাড়ি থেকে বেরিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াতাম। একটা বেওয়ারিশ লাশের মতো জীবন অতিবাহিত করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না সেই সময়। কিন্তু এখানে সব কিছু শেষ হয়নি এখানে। হয়ে গেলে হয়তো আমি কোনোদিন কালো শক্তির মায়া বলে এভাবে ফিরে আসতে পারতাম না। নিজেকে কঠিন থেকে কঠিনতর করে তোলার চেষ্টা করেছিলাম। পেটে খিদে আর তৃষ্ণার জ্বালা উপভোগ করার মধ্যে যেন এক আলাদাই বাসনা কাজ করতে শুরু করেছিল। তখন মনে হচ্ছিল আমি মরে গেলেও আবার পুনর্জন্ম নিয়ে ঠিকই ফিরে আসতে পারবো। এর মধ্যেই শান্তি রয়েছে। একদিন খিদের জ্বালায় রাস্তার ধারে শুয়ে কাতরাচ্ছিলাম। এভাবে দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ বন্ধ হয়ে গেছিল জানি না। জ্ঞান শূন্য একটা মরার মতো পড়েছিলাম। কোন রাস্তা তাও মনে নেই। আর তোরা হয়তো তখন দুজনেই ফুর্তিতে ব্যস্ত। লাবণ্যকে নিজের বুকের মধ্যে শক্ত করে ধরে কত স্বপ্নই না দেখেছিলি তোর। হ্যাঁ রে, কত স্বপ্নই না দেখেছিলি তোর ওই দুটো বিষাক্ত চোখে। আর
আর আমি শেষ হতে বসেছিলাম। কিন্তু সেদিন উদ্ধার পেয়েছিল এই শরীরটা। তবে ঈশ্বরের করুণা আমি পাইনি। না, তবে তবে ঈশ্বরের করুণা আমি পাইনি, পেয়েছিলাম শয়তানের। যখন চোখ খুললাম তখন দেখলাম এক গুহার মধ্যে রয়েছি আমি। সামনে সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার 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 পাশাপাশি চলছে মন্ত্রোচ্চারণ। ভয়ঙ্কর সেই মন্ত্রের ধ্বনিতে আমার চেতনা ফিরে এলো। এরপর দেখলাম আমার পাশে রাখা রয়েছে এক বা একাধিক নরকঙ্কাল, যাদেরকে ওই যজ্ঞের আগুনে পুড়িয়ে মেরেছিল ওই অঘরীতান্ত্রিক। নিজের কার্যসিদ্ধির জন্য নাকি তিনি এভাবেই নর বলি দিতেন। ভেবেছিলাম 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 আমিও হয়তো তার খাদ্যে পরিণত হওয়ার জন্যই এসেছি এখানে। মুখ খুললাম ঠাকুর 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 দয়া করুন, ঠাকুর আমার উপর, ঠাকুর 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 আমাকে মেরে ফেলবেন না, ঠাকুর ঠাকুর দয়া করুন, ঠাকুর ঠাকুর। দয়া ভিক্ষা করতে লাগলাম, কিন্তু তান্ত্রিক সহায় হলেন। একটা জন্তুর গলা থেকে বেশ কিছুটা রক্ত পাত্রে জমিয়ে রেখেছিলেন তিনি। সেই বাটিটাই আমার দিকে এগিয়ে দিলেন। ঢক ঢক করে বেশ কিছুটা রক্ত খেয়ে ফেললাম। তখন আমার সারা শরীর জ্বলছে। এতদিনের ক্লান্তি, না খেয়ে থাকা, সবকিছুই যেন এক নিমিষে ওই রক্তের সাথে 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 গায়েব হয়ে গেল। এরপর সেই তান্ত্রিকের কাছে নিজেই সব দুঃখের কথা জানালাম। একে একে তিনি সমস্ত বিষয়গুলি শুনবার এবং জানবার পরে আমাকেও তান্ত্রিক মতে দীক্ষিত হওয়ার পরামর্শ দিলেন। আমাকেও তান্ত্রিক মতে দীক্ষিত হওয়ার পরামর্শ দিলেন। আমি ভাবতেও পারলাম না নিজের জীবনটা এভাবে শেষ হয়ে যাবে। সেটা জেনেও পিছপা হলাম না। তিনি আমাকে একটি পাত্রে রাখা ছোরাটা তুলে নিতে বললেন। এরপর সেটা সাহায্যে নিজের গলার নলি কেটে নিতে বললেন। আমার হাত সেদিন চলতে চাইছিল না কিন্তু তিনি বলেছিলেন নাকি ওই মৃত্যু নাকি আমাকে অমরত্ব প্রদান করবেন। আমাকে এরপর কোনোদিন আর কেউ মারতে পারবে না। তবে এই গ্রামের অভ্যন্তরে নাকি এক দেবী মায়ের লুপ্ত হয়ে যাওয়া মন্দির আছে। সেখানে দেবী মায়ের সেই শক্তিশালী ত্রিশূল, সেটা যদি কেউ আমার বুকে বিদ্ধ করে তবেই নাকি আমি মারা যাব। সে বিষয়টি কোনোদিনও হবার নয়, কারণ সেই মন্দিরের কোনো অস্তিত্বই তো নেই। আমি নিশ্চিন্তে নিজের নলিটা সেদিন কেটে ফেলেছিলাম। চাপ চাপ রক্ত বয়ে যাচ্ছিল গোটা জায়গাটা জুড়ে। আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল আমার শরীরটাও। তারপরেই আবার নতুন জন্ম। কিন্তু তারপরেই আবার নতুন জন্ম পেলাম। যখন চোখ খুললাম তখন সবকিছু নতুন করে খুঁজে পেলাম। এভাবেই নিজের ময়লা ধরে যাওয়া জীবনটার বিসর্জন দিয়ে আমি বিশাল ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারলাম। লুকিয়ে এই গ্রামে পালিয়ে এলাম, তপস্যা করতে লাগলাম। তোদের দুজনের হদিশ পাওয়াটা তখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে নিজের ক্ষমতা বলে সেটিরও হদিশ পেয়ে গেলাম। এরপর তোদেরকে এখানে নিয়ে আসার জন্য সব কিছু পরিবর্তন করতে শুরু করলাম। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর অবস্থান পরিবর্তন করে নিয়ে এলাম তোদেরকে এখানে। আর উদ্দেশ্য ছিল একটাই, ভ্রম সৃষ্টি করে
তোকে লাবণ্যের কাছ থেকে চিরতরে আলাদা করে দেওয়া। আমি আমি সেটা করতে পেরেছি। আমি সেটা করতে পেরেছি। লাবণ্য আমার ছিল, ও আমারই থাকবে। সরবি তুই। চিরতরে তোকে সরিয়ে দিতে চেয়েছিলাম নিজের জীবন থেকে, আর আজকে তোর বলি দিয়ে আজকে তোর বলি দিয়ে আমি নিজের হারানো ক্ষমতা আবার ফিরে পাবো। নিজের সব পাওনা গন্ডা মেটানোর দিন আছে। আর এবার তোকে শেষ করতেই হবে। কিন্তু কেন? আমি কালো জাদু করতাম, কিন্তু সবটাই করেছিলাম ওই লাবণ্যকে পাওয়ার জন্য, ওই লাবণ্যকে পাওয়ার জন্য। কিন্তু কালো জাদু চর্চা ভীষণ অপবিত্র একটা প্রথা, ভীষণ অপবিত্র একটা প্রথা। এই প্রথার বিনিময়ে প্রাণ দিতে হয়। আমাকেও দিতে হয়েছিল। শয়তানি শক্তির কবল থেকে রক্ষা পাওয়া সবচেয়ে কঠিন। ভাই, আমিও পারিনি, কিন্তু আমার আত্মা অতৃপ্ত হয়ে ঘুরতে থাকে। প্রতিহিংসার আগুন জ্বেলেছি আমি এতদিন। আজকে তোর রক্তে স্নান করে তৃপ্ত করব নিজের আত্মাকে। বলির খাঁড়াটা তুলতেই কেউ যেন ধাক্কা মেরে সরিয়ে দিল অর্ণবকে। হাঁড়ি কাঠে সজোরে আঘাত করল খাঁড়াটি। তান্ত্রিকের নজর গেল সেদিকে। কার এত বড় স্পর্ধা? কে এভাবে আমাকে দিগ্ভ্রষ্ট করতে চাইলি? কে? আজকে তোদের সকলকে শেষ হতেই হবে। শেষ করেই ছাড়বো আমি তোদের সকলকে। অর্ণবকে আগলে রেখেছে লাবণ্য। সিঁথির সিঁদুর রক্ষা করতে এসেছে সে। শুভ শক্তির দ্বারা অশুভ শক্তির বিনাশ ঘটাতে এসেছে সে। লাবণ্য চিৎকার করে বলে ওঠে, তুই কোনো দিনই আমাকে পাবি না। একবারে যদি কাউকে না মারতে পারা যায় তাহলে এই বিদ্যার বিপরীত ফল ভোগ করতেই হয়। এবার তাই তোকেও মরতে হবে। বেদির আগুনটা হঠাৎ জয়ন্তর গায়ে লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ওর সারা শরীর। অশরীরের আর্তনাতে ফেটে পড়ে চারিদিক। লাবণ্যকে কেউ যেন সেদিন এই অজানা পথের সন্ধান দিয়েছিল। তাকে মনে করিয়েছিল তার সবচেয়ে কাছের মানুষটার বিপদের কথাটি। ওই অসুস্থ শরীরটা নিয়েও সে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য জঙ্গলের পথ ধরে এগোতে শুরু করে। পথে সে শুনতে পায় শঙ্খধ্বনি। কেউ যেন তার দিকে এগিয়ে আসতে চাইছিল। তার ক্ষমতাটি প্রদান করতে চাইছিল এই দেবীকে, যে আজীবন শুধু নিজের স্বামীকেই ভালোবেসে গেছিল। জঙ্গলের মধ্যে থাকা সেই দেবী যে ছিলেন সবার অগোচরে, সেদিন তিনি এই সধবার সিঁথির সিঁদুর অক্ষুণ্ণ রাখার জন্য এগিয়ে এসেছিলেন। সবটাই ঘটেছিল অলক্ষ্যে, কিন্তু তাঁর লীলা বোঝা বড়ই ভার। হয়তো সেদিনই নিজের ক্ষমতার প্রভাব বোঝাতেই তিনি প্রকৃষ্ট হয়েছিলেন। নিজের সবটুকু ক্ষমতা দিয়ে এই নিষ্পাপ প্রাণ দুটিকে রক্ষা করতে চেয়েছিলেন ওই দেবী। জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় পথের ধারে একটি ত্রিশূল পড়ে থাকতে দেখে লাবণ্য। ত্রিশূলটিকে পাকিয়ে রেখেছিল একাধিক সর্প। লাবণ্য কাছে যেতেই সেগুলি একে একে সরে যেতে থাকে। সেই ত্রিশূলটিকে হাতে তুলে নিয়েছিল সে। কোনো এক ঐশ্বরিক শক্তি সেদিন তাকে এই পথের সন্ধান দিয়েছিল। দাউ দাউ করে জ্বলতে থাকা শরীরটার দিকে এগিয়ে যায় লাবণ্য। বুক বরাবর ত্রিশূলটা সজোরে বিদ্ধ করে দেয় সে। আগুনের দাপট, অন্যদিকে দেবীর ত্রিশূলের সমবেত আঘাত সহ্য করতে পারে না সেই পাপী। বিদগ্ধ শরীরটা নেতিয়ে পড়তে থাকে মাটিতে। জয়ন্ত শরীরটা ভস্মে পরিণত হয়। যজ্ঞের আগুনটাও নিভে যায়। লাবণ্যর কাছে এগিয়ে আসে অর্ণব।
তাকে জড়িয়ে ধরে। সেই অজ্ঞাত শক্তিকে দুজনেই প্রণাম জানাই। এই জঙ্গলের ভিতরে কোনো মন্দিরের কথা উল্লিখিত ছিল ঠিকই, তবে সেই শক্তির আবির্ভাব কেউই অনুধাবন করতে পারেননি। কিন্তু শয়তানের অভিসম্পাত যতই তীব্র হোক না কেন, ঐশ্বরিক শক্তির কাছে তার পতন নিশ্চিত হয়ে থাকে। অর্ণবকে চিরকালের জন্য বাঁচিয়ে নিতে পেরেছিল লাবণ্য। শুভ শক্তি জয়ী হয়েছিল। অর্ণবকে চিরকালের জন্য বাঁচিয়ে নিতে পেরেছিল লাবণ্য। শুভ শক্তি জয়ী হয়েছিল। চিলেকোঠার ঘরে গিয়ে বইটি আর ওরা খুঁজে পায়নি। এগুলো সবই ছিল কালো শক্তির কারসাজি, তা বুঝতে পেরেছিল দুজনেই। পরের দিন সকালেই চিরকালের জন্য মায়াং ছেড়ে চলে যায় ওরা, আর কোনোদিনও ফেরেনি। এভাবেই এই অধরা ইতিহাস বিলীন হয়ে যায় অন্তঃসলীলা হয়ে। থেকে যায় কিছু বিদগ্ধ স্মৃতি। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যর কাহিনী অন্তঃসলীলা। অর্ণবের চরিত্রে সায়ন্তন, লাবণ্য চরিত্রে তৃষা, জয়ন্ত ও অজ্ঞাত লোকের চরিত্রে আর্য, এবং গল্প পাঠ অসমীয়া ভদ্রলোক, অচেনা কণ্ঠস্বর ও সূত্রধরের ভূমিকায় আমি প্রীতম। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন ফিকশন হান্টের সমস্ত গল্প। শুভরাত্রি।